সিনথেটিক কীটনাশক নামটা শুনলেই কিন্তু মাথায় দুটো ভিন্ন চিত্র চলে আসে, তাই না? একদিকে ভাবলে এটা তো আমাদের খাবার জোগানোর জন্য এক বিশাল বড় হাতিয়ার, আবার অন্যদিকে এটাই আমাদের পরিবেশ আর স্বাস্থ্যের জন্য একটা নীরব হুমকি। তো এই যে রাসায়নিক ঢাল, এর আড়ালে আসলে কি লুকিয়ে আছে? চলুন আজ সেটাই একটু তলিয়ে দেখা যাক। আসলে এর পেছনের উদ্দেশ্যটা কিন্তু খুবই মহৎ। ভাবুন তো, ফসল রক্ষা করা, পোকামাকড়, আগাছা এদের হাত থেকে ফসল বাঁচিয়ে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য খাবার নিশ্চিত করা, এটাই তো এর আসল কাজ, এর সবচেয়ে বড় পরিচয়। কিন্তু এই সুবিধার একটা উল্টো পিঠও আছে, আর সেজন্য আমাদের বেশ বড় একটা মূল্য দিতে হয়। এর ব্যবহারের গভীরে যে কি পরিমাণ ঝুঁকি আর ক্ষতি লুকিয়ে আছে, সেটাই আসলে আজকের আলোচনার মূল বিষয়। আর ঠিক এখানেই তৈরি হয় সেই দ্বন্দ্বটা। তো এই যে রাসায়নিক ঢালের কথা আমরা বলছি, এটা ঠিক কিভাবে কাজ করে? এর প্রভাব কি শুধু ওই নির্দিষ্ট পোকাটার উপরেই পড়ে, নাকি এর শিকড় আরও অনেক গভীরে? মানে, সহজ কথায় বলতে গেলে যখন একটা কীটনাশক ছড়ানো হয়, তখন এর আসর শুধু টার্গেট করা পোকাটার মধ্যেই থেমে থাকে না, বরং এর প্রভাবটা অনেক দূর পর্যন্ত গড়ায়, একেবারে মাটি থেকে শুরু করে আমাদের শরীর পর্যন্ত। তাহলে এই যে কীটনাশকের অস্ত্রাগার, এর ভেতরকার অস্ত্রগুলো ঠিক কিভাবে কাজ করে? মানে টার্গেটকে ঘায়েল করার পদ্ধতিটা কি? সবগুলো কি একই রকম? সাধারণত দুইভাবে কীটনাশক কাজ করে। একটা হলো কন্ট্যাক্ট পেস্টিসাইড। এটা অনেকটা সরাসরি আঘাতের মতো, মানে পোকার গায়ে লাগলেই কাজ শেষ। আর একটা হলো সিস্টেমিক। এটা আরও জটিল। এটা গাছের ভেতর ঢুকে যায়, মানে শিকড় বা পাতা দিয়ে শোষিত হয় আর পুরো গাছটাকেই বিষাক্ত করে তোলে। আর বিপদটা কিন্তু এখানেই, কারণ এর ফলে আমাদের খাবারেও রাসায়নিক থেকে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। এই কীটনাশকের দুনিয়াটা কিন্তু বেশ বড় আর বৈচিত্র্যময়। যেমন ধরুন নিওনিকোটিনয়েডস। এটা সরাসরি পোকার নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে, তাকে প্যারালাইজড করে দেয়। আবার গ্লাইফোসেটের মতো আগাছানাশকগুলো কি করে? ওরা গাছের খাবার তৈরির যে প্রসেস, মানে প্রোটিন বানানো, সেটাকেই ব্লক করে দেয়। গাছটা এমনিতেই মরে যায়। আর ফাঞ্জিসাইড বা ছত্রাকনাশকগুলো তো আরও সরাসরি কাজ করে। ওরা ছত্রাকের কোষের দেওয়ালটাই ভেঙে গুড়িয়ে দেয়। কিন্তু ভাবলে ভুল হবে যে কীটনাশক প্রয়োগের সাথেই গল্পটা শেষ। আসলে গল্পটা তো এখান থেকেই শুরু। এখান থেকেই শুরু হয় এমন সব ঘটনার এক লম্বা শিকল, যার জন্য আমরা হয়তো প্রস্তুতি ছিলাম না। এটা অনেকটা অদৃশ্য ঢেউয়ের মতো, যা আমাদের পুরো ইকোসিস্টেমের গভীরে ছড়িয়ে পড়ে। ব্যাপারটা হলো, কীটনাশক স্প্রে করার পর কিন্তু ম্যাজিক্যালি উধাও হয়ে যায় না। এটা পরিবেশে থেকে যায়। আর ঠিক কতদিন থাকে তা বোঝার জন্য একটা টার্ম আছে, সয়েল হাফ লাইফ বা DT50। সোজা কথায় এর মানে হলো, মাটিতে ছড়ানো কীটনাশকের অর্ধেকটা নষ্ট হতে ঠিক কত সময় লাগে। এটা দিয়ে বোঝা যায় একটা রাসায়নিক কতদিন ধরে পরিবেশে তার বিষাক্ত প্রভাব ছড়াতে পারে। এখন একবার ভেবে দেখুন, অর্গ্যানোফসফেটের মতো কিছু কীটনাশক হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই ভেঙে যায়, কিন্তু অ্যাট্রাজিনের মতো কেমিক্যালস কয়েক মাস পর্যন্ত টিকে থাকে। আর DDTর কথা তো নাই বা বললাম, ওটা তো বছরের পর বছর ধরে পরিবেশে থেকে যেতে পারে। চিন্তা করুন এর প্রভাবটা তাহলে কতটা দীর্ঘস্থায়ী হতে পারে। তো এই যে অদৃশ্য ঢেউয়ের কথা বললাম, এর প্রথম ধাক্কাটা গিয়ে লাগে একেবারে আমাদের ইকোসিস্টেমের ফাউন্ডেশনে, মানে মাটিতে। মাটির ভেতরে যে কোটি কোটি অণুজীব আছে, যারা আসলে মাটির আসল কারিগর, গাছের জন্য খাবার তৈরি করে, এই কীটনাশকগুলো ঠিক তাদেরকেই আক্রমণ করে, তাদের কাজ থামিয়ে দেয়। ফলে মাটিটা ধীরে ধীরে তার প্রাণশক্তি হারিয়ে ফেলে। বিষয়টা আরও সহজে বুঝতে চাইলে কেঁচোর কথা ভাবা যায়। আমরা সবাই জানি কেঁচো মাটির জন্য কতটা উপকারী, কিন্তু পাইরেথ্রয়েডের মতো কীটনাশকের সংস্পর্শে এলে এদের কাজ করার ক্ষমতা, এমনকি বংশবৃদ্ধির ক্ষমতাও কমে যায়। ফলাফল, মাটির গঠনটাই দুর্বল হয়ে পড়ে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হল এর প্রভাব আমাদের পরাগায়নকারীদের উপর, বিশেষ করে মৌমাছি। খুবই সামান্য পরিমাণ নিওনিকোটিনয়েডস যদি ওদের শরীরে যায়, ওরা নিজের বাসায় ফেরার পথই ভুলে যায়, দিশেহারা হয়ে পড়ে। এটা আমাদের পুরো ফুড চেনের জন্য একটা অশনি সংকেত। কারণ একবার ভাবুন তো, পরাগায়ন যদি ঠিকমতো না হয়, তাহলে ফসলটা আসবে কোত্থেকে? এবার আসি মানুষের স্বাস্থ্যের কথায়। এর প্রভাবটা মূলত ৩ ধাপে দেখা যায়। ১. অ্যাকিউট টক্সিসিটি বা তাৎক্ষণিক বিষক্রিয়া, মানে কীটনাশক স্প্রে করার সময়ই বা ঠিক পরেই শরীরে যে প্রভাব পড়ে। ২ হল দীর্ঘমেয়াদী প্রভাব,
বছরের পর বছর ধরে অল্প অল্প করে শরীরে জমতে থাকা এই কেমিক্যালস ক্যান্সার বা পার্কিনসন্সের মতো ভয়ঙ্কর রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। আর ৩ নম্বরটা হয়তো সবচেয়ে সূক্ষ্ম কিন্তু মারাত্মক। এটা আমাদের হরমোন সিস্টেমকে গণ্ডগোল করে দেয়। খুব সামান্য পরিমাণেও এটা বিশেষ করে শিশুদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। তো আমরা সমস্যার গভীরতাটা তো দেখলাম, কিন্তু শুধু সমস্যা নিয়ে কথা বললেই তো চলবে না। এখন প্রশ্ন হলো, সমাধানের দিকে এগোনো যায় কিভাবে? এই যে রাসায়নিকের ওপর একটা নির্ভরতা তৈরি হয়ে গেছে, এই চক্র থেকে বেরোনোর কি আসলেই কোনো পথ আছে? আর এই প্রশ্নটাই আমাদের একটা নতুন সম্ভাবনা দুয়ারে নিয়ে আসে, আর উত্তরটা খুব সহজ এবং পরিষ্কার। হ্যাঁ, পথ অবশ্যই আছে। এই নতুন পথটার নাম হল ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা সংক্ষেপে আইপিএম। এর মূল দর্শনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা রাসায়নিককে পুরোপুরি বাদ দিতে বলছে না, বরং বলছে রাসায়নিক হবে একেবারে লাস্ট অপশন, মানে শেষ অস্ত্র। তার আগে আরও অনেক কিছু করার আছে। এটা আসলে একটা অনেক বেশি স্মার্ট আর সামগ্রিক অ্যাপ্রোচ। এখন প্রশ্ন হল, এই আইপিএম বাস্তবে কাজ করে কিভাবে? এর কয়েকটা মূল ভিত্তি আছে, যেমন কৃষকদের সঠিক শিক্ষা দেয়া, যার জন্য ফার্মার ফিল্ড স্কুল বেশ জনপ্রিয়। এরপর আছে ভর্তুকি সংস্কার করে নিমের নির্যাসের মতো নিরাপদ প্রাকৃতিক বা বায়োপেস্টিসাইড ব্যবহারে উৎসাহ দেয়া। একই জমিতে বারবার একই ফসল না ফলিয়ে ফসলের বৈচিত্র্য আনা, এমনকি ফসলের জন্য উপকারী পোকাদের থাকার মতো পরিবেশ তৈরি করা, মানে প্রকৃতিকে দিয়েই প্রকৃতির সমস্যার সমাধান করা। তো সবকিছুর শেষে আমরা কিন্তু একটা মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়াই। একদিকে আমাদের চাই পর্যাপ্ত এবং সস্তা খাবার, আর অন্যদিকে রয়েছে আমাদের এই গ্রহের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ। এই দুটো জিনিসের মধ্যে ভারসাম্যটা আমরা কিভাবে তৈরি করব? এটাই হয়তো আমাদের এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।